আমি 10 মিনিট স্কুলের এক্স টিচার। আমি টিচিং স্টুডেন্ট হিসেবে ছিলাম 10 মিনিট স্কুলে, এবং কারেন্টলি আই এম পারসুইং মাই মাস্টার্স ইন এডুকেশন অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আহ, এইটা হলো আমার ইন্ট্রোডাকশন। সো আমরা তাহলে ক্লাস শুরু করতে পারি। আমার ক্লাস স্ক্রিন কি দেখা যাচ্ছে স্পষ্ট? ক্যান ইউ সি মাই স্ক্রিন? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সে ইয়েস ইফ ইউ ক্যান। ওকে, ভেরি গুড। অলরাইট, সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। আমরা শুরু করে দিতে পারি। ওকে, অলরাইট। সো আজকে আমাদের লার্নিং এর যে টপিক সেটা হবে হচ্ছে বিল্ড কারেক্ট সেন্টেন্সেস অ্যান্ড স্পিক ন্যাচারালি। আমরা আজকে শিখবো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কারেক্ট সেন্টেন্স তৈরি করতে পারি, এবং কিভাবে ইংরেজিতে ন্যাচারালি, একদম সাধারণ ন্যাচারাল ওয়েতে আমরা কিভাবে কথা বলতে পারি। এটা হচ্ছে আমরা আজকে শিখব, ঠিক আছে? সো আই থিঙ্ক আমি আপনাদেরকে আজকে কিছু শেখাতে পারবো ইনশাল্লাহ। ওকে, সো লেটস সি হোয়াট উই আর গোয়িং টু লার্ন। আমরা আজকে কি কি টপিক শিখতে পারবো এই ক্লাস শেষে। সো বাই দ্য এন্ড অফ দিস সেশন, এই ক্লাসের সেশনের শেষে আপনি কি কি শিখতে পারবেন? ফার্স্টে আপনি যে জিনিসটা শিখতে পারবেন সেটি হচ্ছে বিল্ড কারেক্ট সেন্টেন্স ইউজিং সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো যে সাবজেক্ট ভার্ব এবং যে অবজেক্ট, এই জিনিসটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তারপরে ইউজ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল টেন্স। আমরা টেন্সের বিষয়ে আলোচনা করব, কি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই টেন্সগুলো আমরা আলোচনা করব, বেসিক যেগুলা সিম্পল প্রেজেন্ট। এরপরে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে এক্সপ্যান্ড সেন্টেন্সেস ন্যাচারালি। আপনি কিভাবে একটা ছোট্ট সেন্টেন্সকে ন্যাচারালি এক্সপ্যান্ড করতে পারেন, মানে বর্ধিত করতে পারেন, বড় করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখব। এরপরে আন্ডারস্ট্যান্ড হাউ রিয়েল ইংলিশ সাউন্ডস। এরপরে আমরা বোঝার চেষ্টা করবো যে রিয়েল ইংলিশ, যেগুলো আমরা যারা মোটামুটি ইংরেজিতে ভালো কথা বলতে পারে বা নেটিভ স্পিকার যারা আছেন, তারা আসলে কিভাবে সাউন্ড করেন, যেটাকে আমি বলেছি কানেক্টেড স্পিচ, এটা আমরা দেখব। অ্যান্ড ইউজ ফ্লুয়েন্সি ফ্রেজেস কনফিডেন্টলি। ফ্লুয়েন্সি ফ্রেজেস জিনিসটা কি এবং এটা কিভাবে ব্যবহার করা যায় কনফিডেন্টলি, সেটা আমরা শিখব। সো আমি তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আমি আরেকটু জুম করে দিব। আচ্ছা, আমি জুম করে দিচ্ছি আরেকটু। ওকে, সো ফার্স্টে আমাদের আছে হচ্ছে কোর ফাউন্ডেশন। কোর ফাউন্ডেশন মানে, ধরেন আপনি ইংরেজি শিখতে আসছেন, আপনি ইংরেজির কিছুই জানেন না, তাহলে আমি মনে করি আপনাকে এই কোর ফাউন্ডেশনের ফার্স্টে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এইটা দিয়ে আপনার যাত্রা শুরু করতে হবে। ক্লিয়ারলি, মানে ঠান্ডা মাথায় একটু গভীরভাবে আমার ক্লাসটা দেখবেন। দেখার পরে আপনি আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? না হলে কোনো কারণে কোনো কনফিউশন থাকলে চ্যাটে জানাবেন। দ্যাটস ইট। এবার আমরা দেখি ইংলিশ সেন্টেন্সের আসলে স্ট্রাকচারটা কি। উই হ্যাভ দ্য স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এখন আপনি বলতে পারেন এখানে এটা হচ্ছে একদম বেসিক ইংলিশের সেন্টেন্সের স্ট্রাকচার, এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। খেয়াল করে দেখবেন, এখানে সাবজেক্ট বলতে কাকে বোঝানো হচ্ছে? সাবজেক্ট বলতে বোঝানো হচ্ছে যে কাজটি করে, মানে কর্তা, যে কোনো একটা কাজ করতেছে সে হচ্ছে সাবজেক্ট। ভার্বকে, ভার্ব হচ্ছে যে কাজ, ভার্ব মানে কোনো কাজ করা, কাজ, আপনি যে কোনো একটা কাজ করছেন সেটাই হলো ভার্ব বা ক্রিয়া। আর অবজেক্ট হচ্ছে যার উপর কাজটি হয়। বুঝতে পেরেছেন আমার কথাটা? আমি আরেকবার বলছি, সাবজেক্ট হচ্ছে যে কাজটি করে, ভার্ব হচ্ছে কাজ, যে কাজটি আপনি করতেছেন সেই কাজটা হলো ভার্ব, আর অবজেক্ট হচ্ছে যার উপর কাজটি করা হচ্ছে সেটা, মানে যে বস্তুর উপর কাজটি করা হচ্ছে সেটা হলো অবজেক্ট। এই পুরা আপনার এই যে পিডিএফ যেটা আমি দেখে আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা ক্লাস শেষে এইটা আপনারা কি করতে পারবেন, আপনারা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? অলরাইট, সো ফর এক্সাম্পল লেটস সি হোয়াট উই হ্যাভ। এখানে ফর এক্সাম্পল দেখেন, যেমন আই স্পিক ইংলিশ, এটা একটা সেন্টেন্স। আই স্পিক ইংলিশ। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। তারপরে দে প্লে ফুটবল, সে ফুটবল খেলে। উই নিড প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস দরকার। যেমন আই স্পিক ইংলিশ,
এইখানে দেখেন আমি ইংরেজি বলি, এইখানে আছে আই হচ্ছে এখানে সাবজেক্ট, মানে যে কর্তা যে কাজটি করে, তার মানে আমি ইংরেজি বলি, তার মানে এই আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। স্পিক মানে বলাটা তো একটা কাজ, তাই না? তাহলে স্পিকটা এখানে কি? এটা এখানে স্পিকটা হচ্ছে এখানে ভার্ব মানে কাজ। আর ইংলিশটা এখানে হলো অবজেক্ট। ঠিক আছে, ইংলিশটা এখানে অবজেক্ট, মানে যার উপর কাজটি করা হয়। আপনি কি কাজ করতেছেন? আপনি ইংরেজি শিখতেছেন, রাইট? বা ইংরেজি বলতেছেন, তাহলে ইংরেজিটা এখানে অবজেক্ট, ইংরেজিকে কাজ করতেছেন। আচ্ছা, এইবার আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে, আমি আরেকটা বলে তারপর বলছি। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। ঠিক আছে, এখানে শিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াচেসটা হচ্ছে ভার্ব, টিভিটা হচ্ছে অবজেক্ট। এইবার আপনাদের এখানে যারা আমার ক্লাসটা অ্যাটেন্ড করছেন, আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন থাকতেই পারে, খুবই নর্মাল একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে আমি যেটাকে বললাম অবজেক্ট, এই যে টিভি, এই সাবজেক্ট এবং ভার্বটা নাই বুঝলাম, কিন্তু এই যে ইংলিশ এটা যে অবজেক্ট, এই টিভিটা অবজেক্ট, এই যে ফুটবল এটাকে যে অবজেক্ট, বা এই যে প্র্যাকটিস এটা যে অবজেক্ট, এটা বুঝবো কিভাবে? তাই না? এরকম একটা প্রশ্ন কিন্তু আপনার মাথায় থাকতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এই ইংলিশ, মানে ইংলিশ শব্দটা, টিভি, ফুটবল, প্র্যাকটিস, এগুলো যে অবজেক্ট, এটার যে অবজেক্ট আমি বুঝবো কিভাবে? এরকম কি প্রশ্ন কারো মাথায় আছে? হুম, এরকম প্রশ্ন কি আপনাদের মাথায় আসে যে এই জিনিসটা বুঝবো কিভাবে? রাইট? নর্মালি কিন্তু থাকার কথা। এবার আমি দেখাবো যে কিভাবে এটা চেনা যায়। লেটস সি হাউ উই ক্যান অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে এটা অবজেক্ট কি না। আমরা জানি অবজেক্ট চেনার সবচাইতে, আমি আজকে আপনাদের একদম সবচাইতে সহজ একটা ওয়ে আমি দেখিয়ে দেব, যে ওয়ে আপনি ফলো করে আপনি ইজিলি অবজেক্ট আইডেন্টিফাই করতে পারবেন যে ওই সেন্টেন্সে ওই ওয়ার্ডটা অবজেক্ট কিনা। কিভাবে? অবজেক্ট চেনার সবচাইতে সহজ উপায় হলো ক্রিয়াপদকে, মানে এই যে ভার্বকে, এই যে যে ভার্ব হলুদ ইয়েলো মার্ক করে যে আমি যেগুলোকে হাইলাইট করে দিয়েছি, এগুলো হচ্ছে এখানে ভার্ব। সো অবজেক্ট চেনার সবচাইতে সহজ উপায় হচ্ছে এই যে ভার্ব, মানে যেটাকে আমরা বলি ক্রিয়া, এই ভার্বকে হচ্ছে প্রশ্ন করা কি দিয়ে। কি বা কাকে দ্বারা আপনি প্রশ্ন যদি করেন, কি অথবা কাকে দ্বারা। ধরেন কি দিয়ে উদাহরণ দেই, আপনি যদি এই ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি দিয়ে প্রশ্ন করার পরে আপনি যদি উত্তর পান, ওই কি দিয়ে প্রশ্ন করে আপনি যদি ওইটার উত্তর পান, তাহলে বুঝে যাবেন যে উত্তরটা পাচ্ছেন সেটা নিঃসন্দেহে নির্দ্বিধায় ওইটা অবজেক্ট। তার মানে আমার অবজেক্ট চেনার শর্ত হলো কি? অবজেক্ট চেনার সহজ শর্ত হলো ক্রিয়াপদ, মানে ভার্বকে আমার প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দ্বারা, এবং এটার প্রশ্ন করার পরে যদি আমি প্রপার উত্তরটা পাই, তাহলে আমি চোখ বুজে বুঝে নেব যে ওইটা হলো আমাদের অবজেক্ট। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি যদি বলি আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। ঠিক আছে, এটার বাংলা মিনিং যদি আসে আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। এখন আপনি যদি এই ভার্বকে প্রশ্ন করেন যে আমি কি বলি, দেখেন তো কি দ্বারা প্রশ্ন হচ্ছে না? আমি কি বলি, আমি কি বলি যদি প্রশ্ন করেন কি দ্বারা, তাহলে দেখেন তো উত্তর পায় না, পান না। আমি কি বলি? আমি ইংরেজি বলি। আমি কি বলি? আমি ইংরেজি বলি। তাহলে এই যে ইংরেজি বললাম না, এই ইংরেজিটা উত্তর পেয়ে গেলাম, কি বলি? ইংরেজি বলি, ইংরেজি পেয়ে গেলাম, তার মানে ইংরেজি ওয়ার্ডটা এখানে অবজেক্ট। আরেকটা দিচ্ছি দেখেন, যেমন শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। এখন এই ভার্বকে প্রশ্ন করেন ওয়াচেস কে, মানে ওয়াচেস যেহেতু এখানে ভার্ব, তো যদি বলি সে কি দেখে, সে কি দেখে প্রশ্ন করেন, ভার্বকে প্রশ্ন করেন সে কি দেখে, উত্তর কি পাচ্ছি? সে টিভি দেখে। তাহলে এই যে কি দেখে বললাম এবং পাশাপাশি উত্তর পেয়ে গেলাম, তাহলে এই টিভিটা এখানে অবজেক্ট। আপনি ভাবকে কি দ্বারা প্রশ্ন করছেন, দেখেন যে উত্তর পান নাকি, যদি উত্তর পান তাহলে বুঝে নেবেন এই যে টিভিটা এখানে অবজেক্ট। সেম ভাবে যেমন ধরেন দে প্লে ফুটবল, তাহলে প্লে কে প্রশ্ন করেন যে তারা কি খেলে, কি খেলে কি দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলাম কি? তারা ফুটবল খেলে। এই যে ফুটবল উত্তর পেয়ে গেলাম, তার মানে ফুটবলটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার দেখেন উই নিড প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস দরকার। কাদের দরকার? আমাদের দরকার। কি দরকার? এই যে কি দ্বারা প্রশ্ন করেন, কি দরকার, আমাদের কি দরকার? আমাদের প্র্যাকটিস দরকার। এখানে প্র্যাকটিসটা হচ্ছে অবজেক্ট। সো সেই জন্য আমি আপনাদেরকে বললাম যে সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, তার মানে এখানে কাজ কে করছে? আপনি কথা বলছেন, তাই না? তার মানে কাজটা আপনি করছেন। বা সে টিভি দেখতেছে, দেখতেছে কে? দেখাটাও তো একটা কাজ, তাই না? সো সে দেখতেছে, তাহলে সেটা এখানে সাবজেক্ট। এবং ভার্বটা হচ্ছে যে যে কাজটা, কাজ, ভার্ব মানে কাজ। এই যে আপনি দেখতেছেন, দেখাটা তো একটা কাজ,
তার মানে এই ওয়াচেসটা এখানে ভার্ব, বা আপনি কথা বলতেছেন, এই যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা একটা কাজ না? সো এই স্পিকটা হচ্ছে এখানে কাজ। এবং বলছে অবজেক্টটা কি, অবজেক্ট যার উপর কাজটি হয়, কার উপর কাজটি হচ্ছে, এই ইংলিশটা কার উপর কাজটি হচ্ছে, এই যে যে কাজটি করতেছে, তাই না? বা যে দেখতেছে তার এক্সকিউজ মি, সো যে দেখতেছে তার উপরে কাজটা হচ্ছে না, যে শি ওয়াচেস টিভি। তাহলে এই যে শি, কে দেখতেছে, শি, তারপরে যে কাজটি করতেছে তার উপরে এই ওয়াচেস টিভিটা তো আমি দেখতেছি, তাই না? তাহলে আমার উপরে কাজটি হচ্ছে, সো এই টিভিটা এখানে অবজেক্ট। এই পর্যন্ত কি ক্লিয়ার? সো ফার এই পর্যন্ত কি ক্লিয়ার? কোয়েশ্চেন আমি একদম শেষে নিব, সরি আমি এই মুহূর্তে নিতে পারছি না। ওকে, আর যদি কারো ইমার্জেন্সি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে চ্যাটে লিখবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, ওকে। সো তার মানে এখন দেখেন আমি এখানে একটু এটাকে ভাঙছি কিরকম। যেমন আইটা এখানে দেখেন সাবজেক্ট, স্পিকটা এখানে ভার্ব, আর ইংলিশটা এখানে অবজেক্ট। সো দেখেন এই তিনটি অংশ যদি আপনি ঠিকভাবে সাজাতে পারেন, তাহলে আপনার ইংরেজির 50% কি সমস্যার সমাধান এখানেই হয়ে গেল। তার মানে আমাদের জাস্ট এই ছোট্ট একটা লেসনেই, ঠিক আছে, এই ছোট্ট একটা লেসনেই আমাদের অলরেডি কি হয়ে গেল, আমাদের অলরেডি কনসেপ্টের 50% সমস্যার সমাধান, জাস্ট এইটুকু বুঝবেন। ওকে, এরপরে দেখেন কিছু জিনিস যেগুলো আপনি আমার সাথে জাস্ট রিপিট করেন। যেমন আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, তাহলে আমি কি শিখি, আমি ইংরেজি শিখি। তাহলে কি দ্বারা প্রশ্ন করছি, ইংরেজি পাইছি, তার মানে ইংরেজিটা এখানে অবজেক্ট। তারপরে শি স্টাডিজ এভরিডে, সে প্রতিদিন পড়াশোনা করে। সে সে কি করে, সে পড়াশোনা করে, কি করে, পড়াশোনা করে। আচ্ছা, হি ওয়ার্কস ইন অ্যান অফিস, সে কি করে, কাজ করে, কি করে, কাজ করে। দে এনজয় মিউজিক, সে কি করে, মিউজিক এনজয় করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত অবজেক্ট চেনার সবচাইতে ইজি এবং মোস্ট ফ্রুটফুল ওয়ে হচ্ছে এটা আমাদের, আপনি কিভাবে এটা কাজ করতে পারবেন। ওকে, নাও লেটস সি, আমরা এবার দেখবো, যেহেতু আমাদের অবজেক্টের পার্টটা ডান, আমাদের অবজেক্ট শেখা হয়ে গেল। সো এবার আমি দেখব হচ্ছে যে এই যে সেন্টেন্সটা আমরা যে তৈরি করলাম, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে আরো বৃদ্ধি করতে পারি, বৃদ্ধি করতে পারি ন্যাচারাল ওয়েতে, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে আরো বৃদ্ধি করতে পারি। যেমন আমরা যে বেসিক সেন্টেন্সটা শিখে আসলাম না, যে আই স্পিক ইংলিশ, এটা তো আমরা শিখে আসলাম একটু আগেই, এখানে অবজেক্ট হিসেবে শিখে আসলাম। এবার আমরা দেখব যে না উই এক্সপেন্ড ইট স্টেপ বাই স্টেপ, আমরা এটাকে স্টেপ বাই স্টেপ বড় করা যায় কিভাবে। ফার্স্টে আমরা যদি এটাকে সময় ইউজ করি, এখন সময় বলতে আপনারা অনেকেই মনে চিন্তা করতে পারেন যে মনে হয় 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এইগুলোকে মনে হয় সময় বলে। সময় শুধু এই জিনিসগুলোকে বলে না, সময় আরো কয়েকভাবে বলা যায়। যেমন আমি যদি এখানে মনে করেন সাপোজ এভরিডে, হুম, এভরিডে, তারপরে ইয়েস্টারডে, গতকাল মানে গতকাল, ঠিক আছে, বা টুমরো, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই মানে আগামীকাল, এগুলো সবই সময়। আপনি স্পেসিফিক টাইম বোঝাচ্ছেন না, বাট একটা ইয়া করছেন। যেমন ধরেন আপনি যদি বলেন যে আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো আমরা শিখলাম যে আই প্র্যাকটিস ইংলিশ, এটা তো বেসিক সেন্টেন্স আমরা শিখে আসলাম। এর সাথে আপনি জাস্ট একটা সময় অ্যাড করে দেন। সময়টা কি, প্রতিদিন। দেখেন তো, আই প্র্যাকটিস ইংলিশ, এটাকে আমি বললাম যে আমি আমি এটা তো শিখে আসলাম নর্মাল, এটার সাথে আমি জাস্ট একটা সময় অ্যাড করে দিলাম, এভরিডে। তার মানে আমার কি হয়ে গেল, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, সেন্টেন্স বড় হয়ে গেল। এই জন্য আমি বলেছি কি এটা সেন্টেন্স এক্সপ্যানশন। এক্সপ্যানশন মানে হচ্ছে বড় করা, এক্সপ্যান্ড করা। তার মানে আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রত্যেকটা দিন আমি ইংরেজি প্র্যাকটিস করি। টাইম এখানে মেনশন করলাম, টাইম কি, প্রতিদিন। আচ্ছা, তাহলে টাইম শিখে ফেললাম। এবার অ্যাড করব হচ্ছে প্লেস, জায়গা, ঠিক আছে, কোথায়, জায়গা। তাহলে এই পর্যন্ত তো আমাদের ঠিক আছে, তাই না? এই পর্যন্ত তো আমরা শিখে আসছি আই প্র্যাকটিস ইংলিশ। ওকে, তাহলে আমি টাইম বললাম কি, আমি প্র্যাকটিসটা মানে কিভাবে করি, প্রতিদিন করি। আচ্ছা, এবার আমি বলবো কোথায় করি প্র্যাকটিসটা, আই প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম, সরি, আই প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম। এবার দেখেন প্লেস বুঝাইলাম, অ্যাট হোম, জায়গা, আমি প্র্যাকটিস ইংলিশ কোথায় করি, অ্যাট হোম।
ঠিক আছে? এটাকে আপনি দুইটাকে একসাথেও করতে পারেন। যেমন আই প্র্যাকটিস ইংলিশ, আমি এখানে লিখে দিচ্ছি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে। আই দেখেন তো এই জিনিসটা হয় না? সেন্টেন্সটা আরো বড় করে ফেললাম। আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে অ্যাট হোম। আমি প্রত্যেক দিন ইংরেজি প্র্যাকটিস করি বা চর্চা করি কোথায়? আমার বাসায়। বা ইন মাই অফিস, আপনি আপনার অফিসে প্র্যাকটিস করতে পারেন। আপনি যে কোনো জায়গা বোঝাবেন। সো যে কোনো জায়গা আপনি হচ্ছে প্লেস। এবার দেখেন রিজন, আপনি যে কোনো একটা কাজ করছেন সেই কাজটি আপনি কেন করছেন, তাই না? এটা দিয়ে এক্সাম্পল বোঝানো যায়। যেমন আই প্র্যাকটিস ইংলিশ এ পর্যন্ত তো আমরা শিখে আসছি। রিজনের ক্ষেত্রে আপনাকে বিকজ ইউজ করতে হবে। আপনি যদি কোনো রিজন দেন, কোনো একটা কারণ আপনি যদি দেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই বিকজ ইউজ করতে হবে। তাহলে আপনি কেন প্র্যাকটিস করেন? আই প্র্যাকটিস ইংলিশ বিকজ, কারণ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, আমার ফ্লুয়েন্সি মানে অনর্গল কথা বলার জন্য যে ফ্লুয়েন্সি দরকার সেটি আমার দরকার, এই জন্য আমি ইংরেজি প্র্যাকটিস করি। দেখছেন? তাহলে এই যে বিকজ, এটা হচ্ছে একটা কারণ মানে রিজন। আমি এখানে বললাম প্লেস, এখানে বললাম একটা সময়। এখানে এভরিডের জায়গায় আপনি বলতে পারেন হচ্ছে অ্যাট নাইট। আপনি এভরিডে না বলে আপনি মনে করেন সাপোজ এভরিডে না বলে আপনি যদি বলেন অ্যাট নাইট, নাইট, আপনি যদি বলেন নাইট তার মানে রাত্রে, এটাও কিন্তু একটা সময়। আবার আপনি এখানে মনে করেন যে যদি আপনি জানেন যে অ্যাট 5 PM, আপনি যদি 5 PM দেন তাও সময়। ঠিক আছে? বুঝতে পেরেছেন? অথবা তো এরকম আপনি স্পেসিফিক করে আপনি অনেকগুলো এক্সাম্পল দিতে পারেন। তো টাইম বলতে শুধু যে 3টা 4টা 5টা বোঝায় এই বিষয়টা এরকম না। আপনি অ্যাট নাইট, রাত্রের সময়, রাত্রে আমি হচ্ছে ইংরেজি প্র্যাকটিস করি। বা দিনেও আপনি বলতে পারেন, সকালেও বলতে পারেন, মর্নিং। আবার এভরিডে, প্রতিদিন। ঠিক আছে? হুম, আপনি বলতে পারবেন। ওকে। হ্যাঁ, ইন মাই হোম বলা যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। বা ইন মাই রুম। ঠিক আছে, ওটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে ইন মাই রুম বা ইন মাই হোম। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন, তাহলে এ পর্যন্ত আমরা মনে হয় মোটামুটি ক্লিয়ার। সো এই জন্য দেখেন আমি বললাম যে টাইম যোগ করলে কি হয়? টাইম যোগ করলে বোঝা যায় কখন কাজটি হয়। আপনি কাজটি যে করছেন সেই কাজটি কখন হচ্ছে সেটা টাইম যোগ করলে বুঝতেছেন। আবার যদি প্লেস যোগ করেন মানে জায়গা যোগ করলে বোঝা যায় কোথায় কাজটি হচ্ছে। আর বিকজ ব্যবহার করলে কি হয়? কারণ বোঝানো হয় আপনি কেন কাজটি করছেন। এখানে বললেন কি, এই যে যেমন এটাকে আমি ফুল একটা বড় করে ফেলি, দেখেন আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে অ্যাট হোম। এখানে মনে করেন যে বিকজ কি, আই ওয়ান্ট কি বলেন, ফ্লুয়েন্সি। এই যে আমি এটাকে শর্ট করে দিচ্ছি। দেখেন এই যে বিকজ কই গেল, দেখেন বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি, তার মানে আমি ফ্লুয়েন্সি দরকার বা আমি ফ্লুয়েন্সি চাই, এই জন্য আমি প্র্যাকটিস করি। দেখেন তার মানে এখানে আমি টাইমও বুঝাইলাম, তারপরে প্লেসটাও বুঝাইলাম এবং কারণটাও বুঝাইলাম। দেখছেন? কারণটাও আমি এখানে বুঝাইলাম। সো দেখেন এখানে আমি কারণ, প্লেস, জায়গা সবই বুঝালাম। ঠিক আছে? সো এইভাবে আপনি মূলত কি করতে পারেন। হ্যাঁ, কি বিকাশ বানানটা স্পেলিংটা মিস্টেক। সো যাই হোক, সো এটা হলো আমাদের পুরো একটা কমপ্লিট সেন্টেন্স। আমরা দেখেন এত বড় একটা সেন্টেন্স করে ফেললাম শুধুমাত্র কি করে, জাস্ট এই সাবজেক্ট বা এগ্রিমেন্ট, সাবজেক্ট বা অবজেক্ট শিখে। এটা দিয়ে জাস্ট আমরা প্রথমে একটা বেসিক সেন্টেন্স শিখা বানানো শিখলাম। এরপরে কি করলাম, এরপরে এই সেন্টেন্স এক্সপ্যানশনে এসে কি করলাম, আমরা প্রথমে টাইম অ্যাড করলাম, এই যে টাইম, তারপরে প্লেস অ্যাড করলাম অ্যাট হোম, এবং তারপর রিজনটা অ্যাড করলাম যে কেন আপনি কাজটি করছেন, রিজনটা অ্যাড করলাম। দেখছেন? এই যে কমপ্লিট একটা সেন্টেন্স, দেখেন কত বড় একটা সেন্টেন্স করলাম। যে মনে করেন যে জীবনে কোনোদিন সেন্টেন্সই করতে পারে নাই, বা যে মনে করতেছেন যে আমার দ্বারা সেন্টেন্স হয় না, সেও এখন মনে করেন যে চিন্তা করবেন যে এত বড় সেন্টেন্স শুধুমাত্র এই মনে হয় 20 মিনিটের একটা ক্লাস করে আমি অলরেডি কনফিডেন্স পাচ্ছি। আপনারা কনফিডেন্স পাচ্ছেন না?
কি অবস্থা আমাকে একটু জানান তো চ্যাটে, যে কি অবস্থা আপনার এই পর্যন্ত শিখে, কি মনে হচ্ছে আপনার? অলরাইট, ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ইনশাল্লাহ আপনারা পারবেন, আপনারা জাস্ট বিশ্বাস রাখেন, পারবেন। আপনি 20 মিনিটে যদি এরকম একটা সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে এই পুরো কোর্স করে আপনি কত কিছু শিখতে পারবেন আপনি একবার চিন্তা করেন। ঠিক আছে, শুধু ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো করবেন, কেউ ক্লাস বাদ দিবেন না, কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যত এক্সকিউজ যত কারণই আসুক, কেউ খবরদার ক্লাস বাদ দিবেন না। ক্লাস বাদ দিলে আপনি 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 নিজেকে ঠকাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি এক্সকিউজ দেন যে আমি অসুস্থ, শরীর খারাপ, এই খারাপ সেই খারাপ, তাহলে এই এক্সকিউজটা আপনি আপনি নিজেকে দিচ্ছেন। এতে কারো কিচ্ছু যায় আসে না, আপনার লস। সো কখনোই এক্সকিউজ দিবেন না, আপনি শেখেন, পরিশ্রম করেন, গাইডলাইন্স দেওয়ার যা আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। শুধু আমার পরামর্শগুলো একটু শুনেন এবং কি একটু ফোকাস দেন। ওকে, সো তাহলে এই যে দেখেন এখানে একটা ফাইনাল সেন্টেন্স আমরা পেয়ে গেলাম, যদিও আমি এখানে লিখে ফেলছি অলরেডি। সো এরকম দেখেন, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে অ্যাট হোম বিকজ আই ওয়ান্ট ফ্লুয়েন্সি। আমার ফ্লুয়েন্সি দরকার, এই জন্য আমি প্র্যাকটিস করি প্রতিদিন আমার বাসায়। দেখছেন, সিম্পল দুইটা ট্রিক্স ইউজ করে আপনি একটা বড় সেন্টেন্স করে ফেললেন অনায়াসে। দেখছেন, একটা মাত্র 20 মিনিটে আপনার মনে করেন একটা টপিক আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে একবার চিন্তা করেন পুরো কোর্স করলে আপনার কি অবস্থা হবে। ঠিক আছে, কারণ এখানে এই জন্য বলছি যে ছোট বাক্য ভালো, ঠিক আছে, কিন্তু বড় ও বিস্তারিত বাক্য আপনাকে কি করবে, কনফিডেন্ট করবে। তার মানে আপনি ছোট বাক্য দিয়ে শুরু করবেন অ্যাজ আ বিগিনার, তারপরে কি করবেন, বড় এই যে এক্সপ্যান্ড করতেছি সেন্টেন্সটাকে টাইম প্লেস বা কোনো কারণ দ্বারা করে, আপনাকে কি করবে, এটা কনফিডেন্ট হবে, আপনি অটোমেটিক বুঝে যাবেন যে না, আমি যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলোতে আমার কতটুকু ইফেক্ট হচ্ছে। আমি যে জীবনে একটা সেন্টেন্স ঠিক মতো বানাতে পারতাম না, কই কি অবজেক্ট ওগুলো চিন্তামও না, অবজেক্ট নামও শুনি নাই, সে আজকে আমি অবজেক্ট আইডেন্টিফাই করতে পারছি, টাইম প্লেস বা কোনো একটা রিজন অ্যাড করে আমি একটা বড় সেন্টেন্স করতে পারছি। কনফিডেন্স হয়তো আর কি লাগে, এভাবে আপনি কনফিডেন্ট হবেন। ঠিক আছে, সো এ পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার। এরপরে দেখেন, এরপরে আমি যাব হচ্ছে, যেহেতু আজকে এটা আমাদের ডেমো ক্লাস, সো এই জন্য আমি আপনাদের এই জিনিসগুলো একটু শর্টে শর্টে বোঝাচ্ছি। ঠিক আছে, আমরা মেইন ক্লাস যখন করবো এগুলো আরেকটু এক্সপ্যান্ড থাকবে, মানে আরো একটু ডিটেইল থাকবে। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করবেন না। এরপরে দেখেন, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল, এবার আমি আপনাদেরকে বোঝাই প্রেজেন্ট সিম্পল মানে কি। টেন্স তো আমরা জানি, টেন্সে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটা জিনিস থাকে এবং এক একটা আবার তিনটা করে আছে। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এরকম করে তিনটা, টোটাল 12টা। আজকে আমরা শুধু যে সিম্পলটা মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল, এই তিনটা নিয়ে শিখবো। সো প্রেজেন্ট বলতে বোঝায় কি, বর্তমান, রাইট? বর্তমান, কোনো একটা বর্তমান সিচুয়েশনকে আমরা প্রেজেন্ট সিম্পল দ্বারা মানে ব্যবহার করি। এখন দেখেন, প্রেজেন্ট সিম্পল আপনি কখন ইউজ করবেন, এটা হলো আপনার মাথায় প্রশ্ন। আপনি প্রেজেন্ট সিম্পল তিনটা ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। একটা হচ্ছে হ্যাবিট, মানে অভ্যাস। ঠিক আছে, দৈনন্দিন অভ্যাস, যেমন আপনি যদি বলেন সাপোজ আমি, আপনি ধরেন প্রতিদিনই ঘুম থেকে ওঠেন ধরেন সকালে 10টায় বা লেট ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি যদি বলেন তাহলে সেক্ষেত্রে আপনি কি বলবেন, আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। অথবা যদি আপনি সকালে সকাল ঘুম থেকে ওঠেন, তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। তাহলে এই যে আই ওয়েক আপ, এই যে যে দেখেন আমি আপনাকে দেখাই, ওয়েক, WAK, ওয়েক, এটা কিন্তু প্রেজেন্ট, ভার্বটা প্রেজেন্ট টেন্সে ইউজ করেছি, কারণ আপনি প্রতিদিন কাজটা করছেন। এই যে এই জন্য হ্যাবিট, আপনার অভ্যাস বা রুটিন। ঠিক আছে, রুটিন, আপনার রেগুলার রুটিন এটা। আর জেনারেল ট্রুথ, মানে যে জিনিসটা ইউনিভার্সাল ট্রুথ বা হচ্ছে জেনারেল ট্রুথ, যেগুলো চিরন্তন সত্য, সেইগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। কিরকম, যেমন দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তার মানে পৃথিবী সূর্যের যে চারিদিকে ঘোরে। তাহলে এই যে মুভস, মুভস বললাম, এই মুভসটা কিন্তু আমি প্রেজেন্টে বললাম, কেন? কারণ এটা চিরন্তন সত্য, এটা কিন্তু পাস্টেও বলতে পারবো না, ফিউচারে বলতে পারবো না। এটা চিরন্তন সত্য যে জিনিসগুলা, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যে টেন্স, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। তার মানে আমরা জানলাম তাহলে কি, আমরা প্রেজেন্ট সিম্পল শুধুমাত্র এই তিনটা ক্ষেত্রে আমাদের ইউজ হয়। একটা হচ্ছে হ্যাবিট, মানে অভ্যাস, রুটিন, আর একটা হচ্ছে জেনারেল ট্রুথ বা চিরন্তন সত্য। ঠিক আছে, এবার দেখেন, এই যে বললাম যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে আপনি অভ্যাস, রুটিন এবং সাধারণ যে সত্য এগুলো আপনি বলতে পারবেন। এটার স্ট্রাকচারটা কি এবার আমরা একটু দেখব। স্ট্রাকচার,
মানে আপনি কিভাবে একটা প্রেজেন্ট সিম্পল টেন্স আপনি গঠন করতে পারবেন। এবার দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছি। যেমন স্ট্রাকচারটা হচ্ছে, যদি আই, ইউ, উই এবং দে, আই, ইউ, এটা কিন্তু একদম মুখস্থ চাচ্ছি, একদম মুখস্থ এটা। যারা এটা দেখতেছেন একদম মুখস্থ করে ফেলেন, ঠিক আছে? আই, ইউ, উই এবং দে, এই চারটা, এগুলোকে আমরা বলি সাবজেক্ট। এখানে আই ও সাবজেক্ট, ইউ সাবজেক্ট, উই সাবজেক্ট, দে সাবজেক্ট। বলছে আই, ইউ, উই এবং দে, ঠিক আছে? এই চারটা হলো আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টের পরে যে ভার্ব, সেটা হবে বেস ফর্ম। বেস ফর্ম বলতে কি বোঝান? বেস ফর্ম বলতে বোঝানো হচ্ছে যে ভার্ব জন্মগত ওইভাবেই হবে। যেমন যদি আমি আপনাকে একটা উদাহরণ দেই, ধরেন গো একটা ভার্ব, তারপরে হ্যাভ, তারপরে হচ্ছে ড্রিম, স্বপ্ন দেখা। এই যে ভার্বগুলো দেখছেন না, এইগুলা যে জন্মগত, এর কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। গো হলো জন্মগত। এরপরে আপনি যদি গো এর সাথে যদি এনি লাগে পাস্ট পার্টিসিপল করে ফেলেন গন, বা হ্যাভ এর সাথে হ্যাড বানায় দিলেন, ড্রিমের সাথে ইডি লাগাই দিলেন, ঠিক আছে, বা এস লাগাই দিলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে যে গো, হ্যাভ বা ড্রিম, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে, বলেন, বেস ফর্মে আছে, রাইট? বেস ফর্মে আছে, এবং বেস ফর্মে থাকলে আমরা ওটাকে বলি প্লুরাল ভার্ব। বেস ফর্মে যদি কোনো ভার্ব থাকে, সেটাকে আমরা প্লুরাল বলি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি আরেকবার বলছি। ধরেন এই যে আই, আই, ইউ, উই এবং দে, এই চারটা হলো আমাদের সাবজেক্ট। এবং এই সাবজেক্ট আই হতে পারে, ইউ, উই, যে কোনো একটা থাকুক, যদি বাক্যে থাকে, এরপরে যে ভার্বটা হবে, যে ভার্বটা, সেই ভার্বটা হবে হচ্ছে বেস ফর্মে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আহ, যেমন আমি আপনাকে বলি, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। দেখেন এইখানে যে এই যে আই আছে, আমি বলছি যে এই আই, এই যে দেখেন এই যে আই আছে, দেখছেন? এই আই, এখানে আই আছে, সো আই গো টু স্কুল। তাহলে এই যে গো টু স্কুল, এখানে গোটা দেখেন, গোটা দেখেন, গোটা কিন্তু চেঞ্জ হয় নাই, ও কিন্তু জন্মগত আছে। কোন কারণ আছে? কারণ এখানে উপরে আছে আই। তার মানে এই যে আই, ইউ, উই, দে, এই চারটা যদি থাকে, আপনি যে কোনো সেন্টেন্স যদি বানাতে যান বা লিখতে যান বা বলতে যান, আপনাকে অবশ্যই যে ভার্ব, এটাকে কি করতে হবে? এটাকে একদম বেস ফর্মে রাখতে হবে, ঠিক আছে? এটাকে একদম আপনাকে বেস ফর্মে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, এটা তো আমাদের ক্লিয়ার। এরপরে দেখেন হি, শি, ইট, হি, শি এবং ইট, এই যে হি, শি, ইট দেখছেন, এগুলাও কিন্তু সাবজেক্ট। এরপরে বলছে কি, ভার্ব, ভার্বের সাথে এবার এস বা ইএস যোগ হবে। আমি কিন্তু এটা ক্লিয়ারলি, ক্লিয়ার, একদম ক্লিয়ারলি খেয়াল করে দেখেন, এস অথবা ইএস, এই হি, শি, ইট, এই তিনটা যদি সাবজেক্ট হিসেবে থাকে, এরপরে ভার্ব যেটা হবে, ভার্বের সাথে আপনাকে এস অথবা ইএস যুক্ত করতে হবে, না হলে ওইটা সিঙ্গুলার হবে না। এবার আপনাদের মাসে প্রশ্ন আসতে পারে যে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, এটা বুঝবো কিভাবে? এটা সবচাইতে সহজ উপায় হচ্ছে, আপনি দেখবেন যে ভার্বের সাথে এস অথবা ইএস আছে কিনা। যদি দেখেন যে ভার্বের সাথে এস অথবা ইএস যে কোনো একটা আছে, তাহলে ধরে নেবেন ওই ভার্বটা সিঙ্গুলার। আর যদি না থাকে তাহলে প্লুরাল। যেমন আপনাকে হি দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, হি গোজ টু স্কুল। দেখেন, এইবার দেখেন তো এখানে গোটা চেঞ্জ হয়ে গেছে না? খেয়াল করে দেখেন তো, এবার গোটা চেঞ্জ হয়ে গেছে না? কেন হয়েছে বলেন? কারণ হচ্ছে এখানে সাবজেক্ট দেখেন চেঞ্জ হয়ে গেছে। সাবজেক্ট আছে হি, আমি বলছি হি, শি অথবা ইট, এইগুলা যদি কেউ একজন থাকে, তাহলে ভার্ব যেটা হবে, এই যে ভার্ব, এর সাথে এস অথবা ইয়েস হবে। এখানে ইয়েস যুক্ত হয়ে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে ভার্বটা, হি গোস টু স্কুল। কিন্তু আয়ের ক্ষেত্রে গো এর সাথে কোনো কিছু চেঞ্জ হয় নাই, কারণ আমি বলছি আই, ইউ, উই, দে থাকলে ভার্ব যেটা, এই যে ভার্ব গো, এটা বেস ফর্মেই থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত কি ক্লিয়ার নাকি? আমাকে একটু জানান। এই পর্যন্ত কি ক্লিয়ার? কোনো কনফিউশন, বুঝতে অসুবিধা হচ্ছে? ক্লাস কি ভালো লাগছে? ওকে, ভেরি গুড। অলরাইট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে,
অলরাইট, ওকে। এবার দেখেন, তার মানে আমরা বললাম কি যে হি, শি এবং ইট, বা যেটাকে আমরা বলি এক বচন, যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এটা হলো আমাদের মেইন হাইলাইট। বলছি এটাই সবচেয়ে কমন মিস্টেক। আপনারা এখানে অনেকেই এই মিস্টেকগুলো আগে করতেন। আপনাদেরকে যদি আমি বলতাম, ফর এক্সাম্পল, এই যে ড্রিম শব্দটা, ড্রিম মানে হলো স্বপ্ন, ধরেন এটা একটা ভার্ব, এটা সিঙ্গুলার না প্লুরাল, এখানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে ক্লাসে কতজন আছেন? 144 জন। এখানে মনে করেন যে 100 জন বা 120 জন বলবেন এই ড্রিমটা হচ্ছে এখানে সিঙ্গুলার। ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব, এবং এর সাথে যদি আমি একটা এস লাগাই দিই, ড্রিমস হয়ে গেল। আপনারা এটাকে বলবেন হচ্ছে প্লুরাল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। কিন্তু এটা হলো ভুল। যদি এস থাকে তাহলে এটা সিঙ্গুলার, এস না থাকলে তখন হচ্ছে প্লুরাল। কেন? কারণ আমি বলছি কি, যে ভার্ব, যে ভার্বটা, এই যে ভার্ব, এর ভার্বের সাথে যদি এস, বলছি যে এস বা ইএস যদি যুক্ত হয়, এই যে এস বা ইএস, তাহলে ওটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন সিঙ্গুলার, ভার্বের সাথে যদি এস বা ইএস ইজ ইকুয়াল টু সিঙ্গুলার, তার মানে হি গোস টু স্কুল, এখানে গো, সরি, ড্রিমস, যেমন হি ড্রিমস টু বি আ ডক্টর। আমরা বলি না হি ড্রিমস টু বি আ ডক্টর, এখানে ড্রিমের সাথে এস আছে, দ্যাট মিনস এটা হচ্ছে এস দিয়ে দিলাম, এস মানে হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার, ঠিক আছে। ড্রিমসটা এখানে সিঙ্গুলার কারণ এখানের সাথে এস আছে। যেমন এখানে দেখেন, আই ওয়ার্ক দিছি কেন? কারণ আইটা হচ্ছে এখানে, এই যে দেখেন এখানে আই উই ইউ দের পরে ভার্ব বেস, ওয়ার্কটা এখানে ভার্ব, এটা কোনো চেঞ্জ হয় নাই, বেস ফর্মে আছে কারণ সাবজেক্ট হিসেবে আই আছে। উই এর ক্ষেত্রেও সেম, স্টাডি চেঞ্জ হয় নাই, স্টাডিও বেস ফর্মেই আছে। বাট হি এর ক্ষেত্রে দেখেন চেঞ্জ হয়ে গেছে, হি থাকলে ভার্বের সাথে এস বাই এস, যেমন ওয়ার্কের সাথে এবার এস চলে আসছে, দেখছেন? ওয়ার্কের সাথে এস চলে আসছে। আবার স্টাডিজ এর ক্ষেত্রেও স্টাডিজ। ওকে, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো, যদি দেখেন যে বাক্যের একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, যেমন ধরেন স্টাডি, স্টাডি, এই ওয়াই যদি থাকে, তাহলে আপনি যদি এটাকে সিঙ্গুলার করতে চান, সিঙ্গুলার করলে ওয়াইটাকে আগে প্রথমে উঠিয়ে দিয়ে আই দিবেন, আর রুলস অনুযায়ী ইয়েস লাগাই দিবেন। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, যদি ওয়াই এরকম থাকে কিছু একটা, তাহলে এটাকে সিঙ্গুলার করার ওয়ে হচ্ছে আগে প্রথমে ওয়াইটাকে রিমুভ করে এখানে একটা আই বসায় দিবেন, আর সাথে ইএস লাগাই দিবেন, তাহলে এটা আপনার সিঙ্গুলার হয়ে গেল। ঠিক আছে, ঠিক সেম ভাবে দেখেন, এই যে এই জন্য এখানে ছিল কি স্টাডি, এই ওয়াইটা উঠে যায়, এখানে আই ই এস যুক্ত হয়ে এটা সিঙ্গুলার হয়ে গেছে, শি স্টাডিজ। ঠিক আছে, আবার দেখেন হি গোস টু স্কুল, এখানে গোসটা কেন আসছে? কারণ আপনার হি শি নেম ইট থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এবং কমন একটা মিস্টেক যেটা আমরা করে থাকি, সেটা হলো এই যে হি গো, আমরা অনেকে হি গো বলে ফেলি। গো গো হবে না, হি গোজ হবে, কারণ হি থাকলে ভার্বের সাথে এস বা ইএস। ঠিক নেগেটিভের ক্ষেত্রে দেখেন কি হবে। সো এই পর্যন্ত আশা করি আপনারা ক্লিয়ার। এই পর্যন্ত কি কোনো কনফিউশন? আচ্ছা, ড্রিমটা আরেকবার বলছি। ড্রিম হচ্ছে ধরেন একটা ভার্ব, একটা ভার্বের সাথে যদি আপনি এস অথবা ইয়েস যদি যুক্ত দেখেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে একটা ভার্ব দিয়ে, একটা ভার্ব আপনাকে বোর্ডে লিখে দিল, লিখে দিয়ে আপনাকে বললো যে এই ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল আমাকে বোঝাও, আইডেন্টিফাই করে বলো তো এটা সিঙ্গুলার না প্লুরাল। এখন আপনি সিঙ্গুলার না প্লুরাল ওটা দেখবেন কিভাবে? দেখবেন যে ওই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের সাথে কোনো এস অথবা ইয়েস আছে কিনা। যদি আপনি দেখেন যে এটার সাথে এস অথবা ইএস আছে, তাহলে আপনি নিশ্চিন্তে বলে দিবেন যে এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। আর যদি দেখেন যে এখানে ভার্বের সাথে এসটা নাই মনে করেন, তাহলে বুঝে নেবেন এই ভার্বটা হচ্ছে এখানে প্লুরাল। এটা হচ্ছে আমাদের মূল ট্রিক। ঠিক আছে, এটা একদম খুবই ট্রিক্স, ছোট্ট একটা ট্রিক্স। বাট এইটা যদি আপনারা একবার একটু ধরে রাখতে পারেন, যে কোনো সেন্টেন্স একদম নির্ভুলভাবে লিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবার দেখেন, আমি আপনাদেরকে দেখাই যে নেগেটিভ আমরা কিভাবে করা যায়। নেগেটিভ, আপনি বাক্যটা আমরা এখন এতক্ষণ তো পজিটিভ ছিল, এবার নেগেটিভ কিভাবে করা যায়। নেগেটিভ করার ক্ষেত্রে আপনাকে জাস্ট কি করতে হবে, নট লাগাই দিতে হবে। দেখেন, দেখেন, যেমন আই ডু নট ওয়ার্ক, এখানে বললাম কি হি ডাজ নট ওয়ার্ক। এখন আমাকে বলেন তো যে নিচেরটাই আমি কেন ডাজ ইউজ করলাম আর উপরেরটাই কেন ডু ইউজ করলাম? এটা আপনার মাথায় কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, যে উপরেরটায় আই ডু ইউজ করলাম কিন্তু পরেরটা এবার হি ডাজ ইউজ করলাম। একটু আগে আপনাদের বলেছি যে এই যে ডু ভার্বটা, এটা কিন্তু একদম বেস,
বেস ফর্ম, এর জন্মগত কিন্তু এই ডুই। এবং আমরা বলেছি কি আই থাকলে, যেমন এই যেখানে কি ছিল যে আই, ইউ, উই এবং দে, এই চারটার যে কোনো একটা থাকলে ভার্ব হবে বেস ফর্ম। এই জন্য ডুটা হচ্ছে বেস ফর্ম, এটা চেঞ্জ হয় নাই, আই ডু। কিন্তু বলছি কি হিটা হচ্ছে থাকলে কি হবে, হি, শি, ইট, এই তিনটার যে কোনো একটা থাকলে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে আমাদের সিঙ্গুলার বানাতে হবে। এইখানে দেখুন ডু এর সাথে আমি কি করেছি, এখানে হচ্ছে ইএস যুক্ত হয়েছে, দেখেন ডু এর সাথে ইএস যুক্ত হয়ে কি হয়েছে, ডাজ হয়ে গেছে। আর ডাজ হচ্ছে এখানে সিঙ্গুলার হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছেন? কেউ কিন্তু কনফিউজড হবেন না, এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা টপিক, জাস্ট আপনি বুঝলেই আপনি পেয়ে যাবেন। তো এই জন্য বলছে দেখেন নেগেটিভ করলে ডু অথবা ডাজ ব্যবহার করতে হবে, এরপরে বেস ফর্ম হবে। এখানে একটা ট্রিক্স আছে, দেখেন এরপরে বেস ফর্ম বলতে কি বুঝাইছি। এরপর বেস ফর্ম বলতে দেখেন এই যে ওয়ার্ক, একটু আগে আমরা কি পড়লাম যে হি ওয়ার্কস ছিল না, এর পরে ওয়ার্কের সাথে এস যুক্ত, লজিক্যালি খেয়াল করে দেখেন। কিন্তু এখানে কিন্তু ওয়ার্কই ওয়ার্ক আছে, এখানে কিন্তু ওয়ার্ক কি হয় নাই, ওয়ার্ক কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? প্রশ্ন আসতে পারে না যে আমি মাত্র শিখাইলাম যে হি থাকলে হি, শি, নেম, ইট এগুলো থাকলে ভার্বের সাথে এস হয়, কিন্তু এখানে তো আমি কোনো এস দেইনি, এখানে তো হি আছে, তাহলে এস কেন আসলো না? এটার উত্তর হচ্ছে সামনে যিনি আছেন, এই যে ডু অথবা ডাজ, প্রশ্নে যদি আপনি দেখেন মানে অ্যান্সারে যদি আপনি ওয়ার্ড যদি ডু, কখনো যদি ডু, তারপরে হচ্ছে ডাজ অথবা ডিড, এইগুলা যদি আপনি দেখেন একটা বাক্যে বা লেখেন, এরপরে যে মেইন যে ভার্ব সে হবে কি বেস ফর্মে। সে হি হোক আর আই হোক আর অন্য কিছু হোক, ডাজেন্ট ম্যাটার। যদি দেখেন ডু অথবা ডাজ অথবা ডিড আসছে, তাহলে এই যে ওয়ার্ক এটা জন্মগত ওইভাবেই থাকবে, চেঞ্জ হবে না। যেমন এখানে দেখেন লিখে দিয়েছি হি ডাজ নট গোজ, দিয়েছি গোজটা কি ভুল, কারণ এখানে ডাজ আছে, ডাজ থাকলে গোজ হবে না, ডাজ থাকলে কি হবে, গো হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একদম ভেঙে ভেঙে কিন্তু দিয়ে রাখছি, দেখছেন? কারেক্ট ওয়ে হচ্ছে হি ডাজ নট গো, কারণ ডাজ থাকলে মেইন ভার্ব যেটা ও কিন্তু চেঞ্জ হবে না, ও কিন্তু একদম বেস ফর্মে থাকবে। ঠিক আছে, একদম বেস ফর্মে। ওকে, ঠিক সেম ভাবে দেখেন প্রশ্নবাদক যদি করতে চান, সেক্ষেত্রেও আপনি এই যে ডু, দেখেন ডু ইউ ওয়ার্ক, এই যে ডুটা দিয়ে শুরু হয়েছে এই কারণে ওয়ার্কটা চেঞ্জ হয় নাই। ডাজ শি ওয়ার্ক, দেখেন ওয়ার্কটা চেঞ্জ হয় নাই। প্রশ্নবোধক ক্ষেত্রে শি আছে দেখে ডাজ, আর ইউ আছে দেখে ডু। ঠিক আছে, সেম ভাবে। সো দেখেন কোয়েশ্চেনে করলে ডু ডাজ সামনে আসে এবং ভার্ব কিন্তু বেস ফর্মেই হবে। ঠিক আছে, সো দেখেন এটা হলো আমাদের প্রেজেন্ট ছিল। এবার দেখেন পাস্ট এবং ফিউচারের ক্ষেত্রেও নিয়ম সেম, জাস্ট একটু এদিক সেদিক। যেমন পাস্ট সিম্পল সমান সমান মানে কি ফিনিশড অ্যাকশন ইন দ্য পাস্ট, মানে পাস্ট মানে হচ্ছে অতীত। পাস্ট তখন ইউজ করেন যখন কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে, বর্তমানের সাথে ওর কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, যেমন আই ওয়েন্ট টু মাই স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, অতীতে গেছিলাম, বা ইয়েস্টারডে গতকালকে গিয়েছিলাম, বর্তমানের সাথে ওটার কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, এটা হলো পাস্ট। সো অতীতে সম্পন্ন হওয়া কাজ বোঝাতে পাস্ট আমরা সিম্পল ইউজ করি। যেমন স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট এবং ভার্ব, কিন্তু এখানে ভার্বটা কিন্তু আর প্রেজেন্ট টেন্সে থাকবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু পাস্টে যাবে। দেখেন পাস্টে যাওয়ার জন্য কি করছি, যেমন আই ওয়ার্কড ইয়েস্টারডে, গতকালকে কাজ করছি, এই কারণে ওয়ার্কড। ইয়েস্টারডে মানে কি গতকাল, আপনি গতকালকে কোনো একটা কাজ করছেন, সেই গতকালকে কাজ করার কারণে আপনি এটা পাস্ট, এই জন্য আপনি ওয়ার্কের সাথে ইডি লাগাই দিয়েছেন, দেখছেন? ইডি আপনি যোগ করে দিয়েছেন, যোগ করে আপনি এটাকে পাস্ট করে ফেলছেন। আই ওয়ার্কড ইয়েস্টারডে, আমি গতকালকে কাজ করেছি। বা শি স্টাডিড লাস্ট নাইট, সে কি এই যে ইডি লাগাই দিয়ে কি করছেন আপনি, আপনি এই যে লাস্ট নাইট মানে গতকালকে, যেহেতু গতকালকে তার মানে আপনি এটা আর বর্তমানে নাই, এই জন্য স্টাডির সাথে ইডি লাগছে, স্টাডিড। অথবা হি ওয়েন্ট হোম, এখানে গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট। এইটার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো না, এটাকে ইরেগুলার ভার্বস বলি, যার কারণে এটা ইডি লাগে না। এটার একটা 40টা একটা লিস্ট আমার কাছে আছে, এটা হচ্ছে যারা ফুল কোর্সে এনরোল হবেন তারা এটা পেয়ে যাবেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, তখন আপনার এটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। সো এটার নিয়মটা ওই সেম, ডিড নট প্লাস বেস ভার্ব। যেমন ডিড নট ওয়েন্ট না হয়ে ডিড নট গো হবে। ঠিক আছে, পাস্ট।
তার মানে প্রেজেন্টের ক্ষেত্রে ডু ডাজ ইউজ করছি, পাস্টের ক্ষেত্রে ডিড। ঠিক আছে, ওকে, অলরাইট। সো এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন ফিউচার সিম্পল, মানে এবার ভবিষ্যৎ। ভবিষ্যৎটা কিরকম? ধরেন ফিউচার সিম্পল মানে হচ্ছে উইল অথবা উইল প্লাস বেস ভার্ব। আমাদের একটা জিনিস জানতে হবে, ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউজ করব, সিম্পল টেন্স, এবং উইল হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। আপনাদের মনে রাখতে হবে উইল যদি কোনো বাক্যে চলে আসে, তাহলে এরপরে যে ভার্বটা থাকবে মেইন ভার্ব, সেটা হচ্ছে বেস ফর্মে হবে। যেমন ডু ডাজ ডিড এর নিয়মে পড়ছি না, ডু ডাজ ডিড থাকলে ভার্ব বেস ফর্ম, ঠিক সেম উইল থাকলেও ভার্ব মেইন যে ভার্বটা সেটা বেস ফর্মে হবে। যেমন ভবিষ্যৎ সিদ্ধান্ত বা পরিকল্পনার জন্য আমরা উইল ব্যবহার করি, ঠিক আছে। যেমন আই উইল লার্ন ইংলিশ, দেখেন এখানে উইলটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব, এবং লার্ন এটা হচ্ছে বেস ভার্ব। দেখেন এই লার্নের সাথে কিন্তু চেঞ্জ হয় না। যেমন শি উইল, দেখেন উইলটা দেখেন আর জয়েন্টটা দেখেন, দেখেন উইলটা কিন্তু এখানে মডেল সরি কি বলে ফিউচার সিম্পল টেন্স উইল, এবং এরপরে জয়েন্ট কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, বেস ফর্মে আছে। যদিও শির পরে কিন্তু জয়েনের সাথে উচিত ছিল এস হওয়ার, জয়েন্টস কিন্তু হয়নি কেন? কারণ উইল আছে। আমি বলছি উইল থাকলে আই থাক আর ইউ থাক আর যাই থাক, মেইন যে ভার্ব সেটা বেস ফর্মে হবে। ক্লিয়ার? এরপরে দেখেন সেম নেগেটিভ করার ক্ষেত্রে আই উইল নট বা ওন্টও বলতে পারেন। আই উইল নট কোয়াইট, আমি বের হব না। আই উইল নট কোয়াইট, আমি বের হয়ে যাব না। এই কোয়াইটটা কিন্তু এখানে বেস ফর্মেই আছে, কারণ উইল আছে। ঠিক আছে, আর ক্লাসের রেকর্ড থাকবে। সো যারা অনেকে হয়তো বা কনফিউশন হচ্ছেন যে যদি কোনো কারণে হচ্ছে আপনার ক্লাসে ইয়া করতে ফোকাস হারিয়ে ফেলেন, ক্লাস রেকর্ড থাকবে, পাবেন। সো ওইখানেও আপনি দেখে আপনি আরো একবার ক্লিয়ার হতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইবার দেখেন আমরা, আমি পুরো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, সো টেনশন করার কিছু নাই। সো এবার দেখেন কানেক্টেড স্পিচ, স্পিচ কিভাবে কানেক্টেড হতে পারে সেটা দেখব। কানেক্টেড স্পিচ জিনিসটা কি? কানেক্টেড স্পিচ হচ্ছে এমন একটা জিনিস যার কারণে কি করে, নেটিভ স্পিকার্সটা সাউন্ড ফাস্ট করে। মানে নেটিভ যারা স্পিকার আছেন, মানে যারা ইংরেজিতে একদম অনর্গল কথা বলতে পারেন, ব্রিটিশ আমেরিকান, তারা কেন এত ইংরেজিতে ফাস্ট, কেন তাদের কথা এত ফাস্ট শোনা যায়, কেন এত দ্রুত শোনা যায়? এটার রিজন হচ্ছে তারা এই কানেক্টেড স্পিচ, এই যে কানেক্টেড স্পিচ বললাম, এটা তারা ইউজ করে। কিভাবে ইউজ করে আমি দেখাচ্ছি। ইন রিয়েল ইংলিশে বলছে ওয়ার্ডস কানেক্ট, দৈনন্দিন জীবনে যেগুলো রেগুলার ইংলিশ আমরা ব্যবহার করি মুখে, সেইগুলোর ক্ষেত্রে ইংরেজি আমাদের কানেক্ট হয়। মানে ওয়ার্ডস যে শব্দগুলো সেগুলো আমাদের কানেক্ট হয় কিভাবে? যেমন ওয়ান টু, ওয়ান টুকে আমরা কনভার্ট করে কি বলবো? ওয়ানা। ওয়ান টুকে আমরা কনভার্ট করে বলতে পারি ওয়ানা। কিভাবে? যেমন আপনি কিন্তু এই ইংরেজি শব্দটা সবসময় বলেন, এই সেন্টেন্সটা যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কিন্তু এখানে যে এই যে ওয়ান টুকে দেখছেন, এই ওয়ান টুকে আমরা এখন কি করব? কনভার্ট করে ওয়ানা বলবো। ওয়ানা বলে দেখেন এটাকে এইভাবে বললাম, দেখেন আই ওয়ানা লার্ন ইংলিশ, তার মানে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমরা বলতে পারি। কিন্তু এটা না বলে আমরা যদি আরেকটু সাউন্ড ফাস্ট শোনা যায়, দেখেন আপনি একদমই বেসিক ইংলিশ পড়তেছেন, কিন্তু আপনি যদি চান যে চিন্তা করেন যে আমি খুব ফাস্ট খুব দ্রুত ইংরেজি বলবো, সেক্ষেত্রে আমার শোনা জিনিসটা আরো স্মার্ট শোনা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ওয়ান টুকে আপনি ওয়ানা বলতে পারেন। যেমন আই ওয়ানা লার্ন ইংলিশ, আই ওয়ানা লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। ঠিক সেম ভাবে গোয়িং টুকে আপনি বলতে পারেন গনা, গোয়িং টুকে আপনি গোয়িং টু না বলে আপনি গনা বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই এম গোয়িং টু কল ইউ, এটা না বলে আপনি বলতে পারেন আই এম গনা কল ইউ, আই এম গনা কল ইউ। আপনি গোয়িং টুকে না কি বলে এটাকে, গোয়িং টু না বলে আপনি বলতে পারেন গনা, যেমন আই এম গনা কল ইউ, আই এম গনা কল ইউ। ঠিক সেম ভাবে আপনি গট টু, একে গট টু না বলে বলতে পারেন গড়া, ইটস গড়া, গড়া। যেমন আই গট টু গো, আমার যেতে হবে, এটা না বলে আপনি বলতে পারেন আই গড়া গো, আই গড়া গো, আই গড়া গো। আমি একটু ফাস্ট আগাচ্ছি এই কারণে, কারণ আমাদের সময় অনেক কম এবং আপনারা সারাদিন রোজা ছিলেন আমি জানি। ঠিক আছে, সো যার কারণে আমি একটু দ্রুত আগাচ্ছি। সো বলছি দেখেন এইগুলা হচ্ছে স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়। একটু খেয়াল রাখবেন, রাইটিং এ কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ফুল ফর্মটা ইউজ করতে হবে। আপনি যদি লিখতে যান
তাহলে আপনাকে আপনাকে এই যে গট টু ইউজ করতে হবে, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আপনি গড়া বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস সেটা হলো কি, রিডাকশন ইন ফাস্ট স্পিচ। দ্রুত কথা বলতে গেলে স্পোকেন ইংলিশে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাস্টে বলতে পারি। যেমন হোয়াট আর ইউ ডুইং, এই এই কথাটাকে আপনি আরেকটু ফাস্ট ভাবে বলতে পারেন, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ আর ডুইং। ঠিক আছে, হোয়াট ইউ আর ডুইং। অথবা ডিড ইউ ইট, এই ডিড ইউ ইটকে আমরা ডিড ইউ ইট না বলে আমরা বলতে পারি চাইলে ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট, ডিড ইউ ইট। দেখেন আমার কিন্তু স্পিচ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিড ইউ ইট। ঠিক সেম ভাবে লেট মি নো, এই লেট মি নো কে আমরা লেট মি নো না বলে আমরা বলতে পারি লেট মি নো, লেট মি নো, লেট মি নো। ঠিক আছে, লেট মি নো। আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই, দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনার স্পিচ চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আপনি যদি না বলেন কোনো সমস্যা নাই, কিন্তু শুনলে যেন আপনি বুঝতে পারেন যে এইরকম ভাবে বলা যায়। সো আপনি যাতে কনফিউজ না হন, বুঝতে পেরেছেন? এবং আজকের যে লাস্ট জিনিসটা, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি ফ্রেজ, ফ্লুয়েন্সি ফ্রেজেস। ঠিক আছে, ফ্লুয়েন্সি ফ্রেজেস। এই ফ্লুয়েন্সি ফ্রেজেস জিনিসটা কি, আপনি কিছু রেডিমেড ফ্রেজেস আমি আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, যেগুলো আপনারা ব্যবহার করে আপনি আরো স্পিকিংটা আরেকটু কনফিডেন্ট হতে পারেন। যেমন দ্যাট সাউন্ডস গ্রেট, কেউ একজন মনে করেন জিপিএ 5 পেয়েছে এসএসসি তে, আপনি শোনা মাত্র কি বললেন, ওয়াও দ্যাট সাউন্ডস গ্রেট, এটা বলে আপনি শুরু করতে পারেন। অথবা আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ডু ইউ নো ওয়ার ইজ দ্য তাজমহল, তাজমহল কোথায়, আপনি বলেন ওয়েল আই এম নট শিওর, আমি শিওর না, আমার জানা নাই। ঠিক আছে, অথবা আপনি বলেন ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডসটা খুব ইন্টারেস্টিং। ইট ডিপেন্ডস মানে হচ্ছে এটা নির্ভর করে। ফর এক্সাম্পল, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ডু ইউ লাইক টি অর কফি, তুমি চা পছন্দ করো নাকি কফি পছন্দ করো, এখন আপনি মনে করেন সাপোজ দুইটাই পছন্দ করেন, কিন্তু সময় ভেদে আপনি এক একটা সময় এক একটা জিনিস নেন, তাহলে আপনি শুরু করতে পারেন কিভাবে, ওয়েল ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। ওয়েন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং আই ইউজুয়ালি ট্রাই টু টেক আ কাপ অফ টি, সকালে এক কাপ চা, আমি যখন ঘুম থেকে উঠি সকালে আমি চাপ নিতে পছন্দ করি। হাউএভার ইন দ্য ইন দ্য ইভিনিং অর অ্যাট নাইট আই ইউজুয়ালি ট্রাই টু টেক আ কাপ অফ কফি, আমি কফি নিতে পছন্দ করি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে জিনিস। সো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস আপনি ইউজ করতে পারবেন, বাট সময় স্বল্পতার কারণে আমি একটু দ্রুত আগাচ্ছি, এই জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, কারণ আজকে রমাদান মাস। সো যাই কারণে আমি ইয়া করছি। এরপরে দেখেন এই যে লাস্ট পার্ট, ঠিক আছে, অ্যালফাবেট। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমাকে উত্তর দেন। হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে অ্যালফাবেট কয়টা, দ্রুত আমাকে কমেন্ট করে জানান, দ্রুত। হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? 26, 26, অলরাইট, 26, 26টা। আমি যেহেতু আপনাদের টিচার, সো আমি জানি আপনার ভুলটা কোথায়। ঠিক আছে, আমি জানি আপনি 26টাই লিখবেন, বাট 26টা হচ্ছে একটা ভুল উত্তর। যারা 26টা লিখছেন তাদের উত্তর ভুল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে তো 26টাই আছে গুনলে, এখানে আসলেও 26টাই আছে গুনলে 26টাই, বাট এগুলোকে আমরা অ্যালফাবেট বলি না, এগুলোকে আমরা বলবো হচ্ছে লেটার্স। দিজ আর লেটার্স, নট অ্যালফাবেট। তাহলে আপনি বলবেন তাহলে অ্যালফাবেট জিনিসটা কি? এই যে 26টা আপনারা যে বলছেন, এই 26টা লেটার, এগুলোকে লেটার। সো এই 26টা লেটারকে আমরা একত্রে বলা হয় অ্যালফাবেট। এই 26টা লেটারকে আমরা একত্রে বলি হচ্ছে অ্যালফাবেট। তাহলে আজকের পর থেকে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে হাউ মেনি অ্যালফাবেটস আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে অ্যালফাবেট কয়টা, তাহলে আপনার অ্যান্সার হবে ওয়ান, অনলি ওয়ান। বাট ইফ আই আস্ক ইউ হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজিতে লেটার্স কয়টা, তাহলে আপনার উত্তর হবে 26 বা 26, 26টা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জিনিস। সো এটা আপনারা জানি অনেকেই ধাক্কা খেয়েছেন জীবনে, হয়তো বা ফার্স্ট টাইম। সো এবার আমি আপনাদেরকে জাস্ট অ্যালফাবেটস গুলো আপনি সঠিকভাবে ইংরেজিতে কিভাবে প্রোনাউন্স করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদের সামনে আমি নিজে বলবো। বলার পরে আমি এক বা দুইজনকে ডাকবো, ডাকার পরে আপনারা দেখবেন যে এই আমার শোনার পরে আপনাদের ইমপ্রুভ হচ্ছে কিনা। সো চলুন আমরা শুরু করে দেই। সো আমি পড়ছি, আশা করি, আমি বিশ্বাস করি আপনারা আমার থেকেও ভালো পড়তে পারেন। সো লেটস স্টার্ট। A, B, C, D, E, F, G, H, I, J,
KLMNOP, দেখেন এটা কিন্তু ডাব্লু না, এটা ডাবল ইউ। এবং এটা কিন্তু জেড বললেও সমস্যা নাই, এটা জি বললেও সমস্যা নাই। আমেরিকান যারা তারা জি বলে, আর ব্রিটিশ যারা তারা জেড বলে। ঠিক আছে, আমি আরেকবার পড়ছি, খেয়াল করে শুনবেন, এরপরে আমি আপনাদের কাছ থেকে এটা শুনবো। ঠিক আছে, দেখেন, এ সরি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জি। রাইট? সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবার আমি জাস্ট এক বা দুইজনের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। আপনারা একটু হ্যান্ড রেজ করেন, আমি ওখান থেকে এক বা দুইজনকে নিব এবং আপনাদের কাছ থেকে শুনবো যে আসলে এটা আপনারা কতটুকু পারছেন। ওকে, সো ফার্স্টে আমি দেখছি হচ্ছে আহ, মঞ্জুর শোভন। জি, আপনি একটু বলেন। A B আপনি কি C শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কি শুনতে পাচ্ছি না নাকি? আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমাকে একটু সময় দিন। একটা মিনিট, আই থিঙ্ক আই হ্যাভ সাম ইস্যুস উইথ, কাম অন। আচ্ছা, আমি আপনাদের সাথে দুঃখিত, আজকে বোধহয় আমি আপনাদেরকে প্র্যাকটিস করাতে পারতেছি না, কারণ আই থিঙ্ক আমার কোনো ইস্যু হচ্ছে। ঠিক আছে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন ঠিক আছে, বাট আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না। সো যার জন্য হচ্ছে আমার এটা ঠিক করতে গেলে আমাকে আমার পুরো সিস্টেমটাকে, মানে আমার পুরো কম্পিউটার বা ল্যাপটপটাকে অফ করে অন করতে হবে। সো যেটা আসলে এই মুহূর্তে সম্ভব না, যেহেতু এটা একটা লাইভ ক্লাস। সো আমি এই জন্য আমি আপনাদের সাথে দুঃখিত যে আমি আপনাদের কাছে আসলে অফ মানে চান্সটা দিতে পারছি না। ঠিক আছে, সামহাউ মাই মাইক্রোফোন ইজ নট, সরি, মাই স্পিকার ইজ নট ওয়ার্কিং। সো এই জন্য আমি আপনাদের সাথে দুঃখিত। বাট ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে যখন আমরা মেইন কোর্সে আপনারা এনরোল হবেন, তখন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে হচ্ছে এই বিষয়টা আমরা আবার দেখব। ঠিক আছে, তখন আমরা প্র্যাকটিস করবো, এই জন্য আমি খুবই সরি। ওকে, তাহলে আমরা দেখি হোয়াট উই হ্যাভ লার্ন টুডে। এরপরে আমরা কি শিখলাম আজকে একটু দেখি। সো আজকে আমরা মূলত শিখলাম হচ্ছে যে এই 1 ঘন্টায় আপনি কি শিখলেন আসলে। এই 1 ঘন্টায় আপনি শিখছেন কিভাবে একটা সেন্টেন্স তৈরি করা যায়, তারপরে হচ্ছে কিভাবে আপনি টেন্সগুলা, ইম্পর্টেন্ট যে টেন্সেসগুলো আমরা শিখলাম ওইগুলো কিভাবে ব্যবহার করতে পারেন, এবং এই সেন্টেন্সগুলোকে কিভাবে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, মানে বর্ধিত করতে পারেন আপনি যেগুলো তৈরি করলেন। এবং এই যে রিয়েল স্পোকেন ইংলিশটা আসলে কিভাবে কাজ করে, যেমন কানেক্টেড স্পিচ বললাম, ফ্লুয়েন্সি ফ্রেজেস বললাম, ওয়ান টু কে ওয়ানা, গোয়িং টু কে গনা বললাম। So এই জিনিসগুলো কিভাবে কাজ করে আমরা এই ছোট্ট 1 ঘন্টা সময়ের মধ্যে এই এত কিছু অলরেডি শিখে ফেলেছি। তাহলে একবার চিন্তা করেন যে আপনি পুরো একটা কোর্স করলে আপনি কত কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো এটা হলো আমাদের মূলত আজকের আহ, ইয়া ছিল। সো এইভাবে, যেহেতু আমি আপনাদের কথা আজকে আমি সামহাও শুনতে পাচ্ছি না, আমার সেট আপে কোনো কারণে সমস্যা হচ্ছে। সো আমি হচ্ছে আহ, আমি আছে, আমি একটু দেখি, আমাকে জাস্ট একটু সময় দেন। আমি আপনাদেরকে হচ্ছে আহ, ইয়া আমি আপনাদেরকে হচ্ছে আমাদের যে কোর্স মডিউলটা আমি আগে সেটা শেয়ার করছি, এবং আমি আমাদের কোর্সের সম্বন্ধে বিস্তারিত বলছি। ঠিক আছে, আমাকে জাস্ট একটু সময় দেন, আমি বেশি সময় নিব না, আপনাদেরকে দ্রুতই ছেড়ে দিব, আমাকে জাস্ট একটু সময় দেন। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন এখানে এটা হচ্ছে আমাদের কোর্স। এখানে দেখেন 4,000 টাকা যারা দেখছেন, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এই টাকাটা আপনাকে দিতে হবে না। সো এখানে যারা 4,000 টাকা দেখে ভয় পাচ্ছেন, এটা ভয় পাবেন না। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে আমি বলে দিচ্ছি আমাদের কোর্সে আপনি কি কি পাবেন। সো এই টোটাল ওভারঅল কোর্সে আপনি হচ্ছেন পাবেন হচ্ছে 5টি মডিউল থাকবে এই কোর্সে, ফুল কোর্সে। তারপরে 36টি লাইভ ক্লাস হবে এই পুরা কোর্সে, এবং 36টি লাইভ ক্লাস শেষ করার পরে 36টি রেকর্ডেড ক্লাস থাকবে।
তার মানে আপনি যে ক্লাসটা আজকে করছেন, প্রত্যেকটা ক্লাস করার শেষে আপনাকে আমরা সেই ক্লাসের যে রেকর্ড সেটা আমরা আপনাকে প্রোভাইড করব। এবং প্লাস হচ্ছে পিডিএফ, এখানে 15টা লেখা আছে, যদিও এখানে আপনি 36টার উপরে পাবেন। ঠিক আছে, এই যে প্রত্যেকটা যে পিডিএফ বা ম্যাটেরিয়াল দেখে আমি আপনাদেরকে পড়াই, সেই ম্যাটেরিয়ালস বা পিডিএফ আপনারা ইমিডিয়েট ক্লাস শেষে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কুইজ থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে এবং কোর্স সার্টিফিকেট থাকবে। আমি একটু পরে আপনাদেরকে সার্টিফিকেটটাও দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখতে। কি কি শিখবেন, যেমন মডিউল 1-এ পাবেন হচ্ছে ফাউন্ডেশন এবং কনফিডেন্স। ধরেন যারা একদমই দুর্বল আছেন, তাদেরকে আমি কি করব, প্রথমে আগে ফাউন্ডেশন এবং কনফিডেন্স বিল্ড করব, কিভাবে আপনি কনফিডেন্স তৈরি করতে পারেন। টোটাল 7টা ক্লাস এর মধ্যে থাকবে। এরপরে মডিউল 2-তে থাকবে হচ্ছে ডেইলি কমিউনিকেশন স্কিলস। নিত্য নতুন প্রতিদিন কমিউনিকেশন করার জন্য যে ধরনের স্কিলস গুলো থাকে, ডেইলি কমিউনিকেশন স্কিলস, সেইটার উপরে 7টা ক্লাস থাকবে এবং রিভিউ থাকবে। এই 14টা ক্লাস করার পরে আমরা একটা রিভিউ সেশন নিব। সেখানে আমি আপনাদের দেখব যে আপনারা কোন কোন সমস্যা ফেস করছেন এবং সেটার থেকে ওভারকাম কিভাবে করা যায়। এরপরে দেখেন মডিউল 3-তে থাকবে হচ্ছে রিয়েল লাইফ এবং ওয়ার্ক প্লেস ইংলিশ। রিয়েল লাইফে আপনি কি কি ধরনের ইংরেজি বলা যায় এবং কি কি ধরনের কমিউনিকেশন স্কিল বিল্ড করা যায় সেটা আমরা শিখব। মডিউল 4-এ এসে আমরা শিখবো হচ্ছে ফ্লুয়েন্সি এবং অ্যাডভান্সড স্পিকিং। ফ্লুয়েন্সি এবং অ্যাডভান্সড স্পিকিং এখানে এসে শিখবো। এখানে আবার টোটাল 7টা ক্লাস। এরপরে মডিউল 5 এসে ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল মাস্টারি শিখবো একদম লাস্টে। এখানে আপনার ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ কিরকম হয়, কমন কিছু কোয়েশ্চেন থাকে, সেগুলা কিভাবে কি করা লাগে, তারপরে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল ইন্ট্রোডাকশন, নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়। ঠিক আছে, এই রিলেটেড নিয়ে আমাদের লাস্ট মডিউল থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে ওভারঅল কোর্স। এবং এবার আমি আপনাদেরকে সার্টিফিকেট দেখাচ্ছি, এরপরে আমি ক্লাসের যে স্কেডিউল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমাকে জাস্ট একটু সময় দেন, লেট মি শেয়ার দ্য সার্টিফিকেট। সো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনি দেখেন। সো এইখানে দেখেন সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটটা আমি আশা করি দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার সার্টিফিকেট থাকবে হচ্ছে আপনার যে কোর্স, আপনি কোর্স যখন শেষ করবেন, আপনি কোর্স শেষ করা মাত্রই আপনাকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, এরকম একটা সার্টিফিকেট দেখতে ঠিক এরকম, এখানে আপনার নাম এবং আপনার বাবা মায়ের ডিটেলস থাকবে এবং কত কত তারিখে শেষ করছেন এটা থাকবে। এবং এই সার্টিফিকেটটা আপনি ইউজ করার পরে আপনি আহ, কি বলে এটাকে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে এটা শো করতে পারবেন। ঠিক আছে, এটা হলো আমাদের কোর্সের ডিটেলস। এবার আমি বলে দিচ্ছি কোর্সের একটু শর্টভাবে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি তথ্যটা আপনাদের দিয়ে দিয়েছি। সো কোর্সের যে ফি, সেটা হচ্ছে আপনাদের যে ইন্টারভিউ পাস করলে আপনারা সার্টিফিকেট পাবেন। ঠিক আছে, ওকে। সো এবার আমি আপনাকে বলেছি, দেখেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের একটা টেক্সট দিয়েছি, সেখানে হচ্ছে নাসিম স্যারের নাম্বার আছে। ওই নাসিম স্যারের নাম্বার আপনি নক করে আপনি পুরো ভর্তিটা কনফার্ম হতে পারবেন। সো কোর্সের মেয়াদ হচ্ছে 3 মাস। আমাদের মোট ক্লাস আমি বলে দিয়েছি 36টি। কোর্স যে ফি আছে সেটা সম্পূর্ণ ফ্রি, এটার কোনো কস্ট আপনাকে দিতে হবে না। কিন্তু জাস্ট আমাদের একটা ভর্তি ফি আছে, যেটি মাত্র 300 টাকা। আপনাকে জাস্ট 300 টাকা বিকাশ বা নগদ বা রকেটের মাধ্যমে নাসিম স্যারকে নক করলে উনি ডিটেলস বলে দিবে। আপনি জাস্ট 300 টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করার পরে আপনাকে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে পুরা সেশন পুরা কোর্সটা আমি নিজে নিব। সব ম্যাটেরিয়ালস আপনি ওইখানে ফ্রিতে বিনামূল্যে পেয়ে যাবেন। এবং আমাদের ভর্তির যে লাস্ট ডেট সেটি হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ হচ্ছে আমাদের ভর্তির লাস্ট ডেট। এবং আমাদের যে প্রফেশনাল ব্যাচের ক্লাস, সেটি শুরু হবে হচ্ছে মার্চের 3 তারিখ থেকে রাত 10টায়। ঠিক আছে, রাত 10টা থেকে 11:30 পর্যন্ত আমাদের ক্লাস হবে। এবং সাপ্তাহিক ক্লাসের দিন হবে হচ্ছে আমাদের রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 10টায় আমাদের প্রত্যেক দিন ক্লাস অনুষ্ঠিত হবে, মানে রবি, মঙ্গল, বৃহস্পতি। এবং আমাদের আহ, যে ক্লাসের রেকর্ড, এটা আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন সারা জীবন। যার কারণে আপনার যখন মন চায় আপনি তখনই এটা অ্যাক্সেস করে আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলে হচ্ছে আপনাদের আর আপনারা ডাউনলোডও করতে পারবেন। আর সার্টিফিকেটটা আপনাদেরকে আমরা হচ্ছে মেইলের মাধ্যমে যে সফট কপি সেটি আমরা প্রোভাইড করব। এখন আমি আনফরচুনেটলি খুবই দুঃখিত যে আমি জানি না আমার আসলে কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস যেটা বললাম। তো আমি আসলে দুঃখিত যে আমি আপনাদের প্রশ্নটা সামহাও নিতে পারছি না, আমার টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিজ হয়েছে সামহাও। মানে আমার যে
অডিওটা সেটা। সো আমার পরিচয়টা আমি আরেকবার বলে দিচ্ছি। সো মাই নেম ইজ সাজিদুল আলম সুইট। আমার নাম হচ্ছে সাজিদুল আলম সুইট এবং আমি হচ্ছে এক্স 10 মিনিট স্কুলের ইনস্ট্রাক্টর। আমি ওখানেও কাজ করেছি 10 মিনিট স্কুলের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এবং মেগামাইন্ড ক্লাসেও ছিলাম বেশ কিছুদিন। এখন বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি, মাস্টার অফ এডুকেশন। ঠিক আছে। আশা করি আপনাদের সাথে আহ, আমার সময় কাটবে। আর যদি কারো কোনো ইমার্জেন্সি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু কমেন্টে বলতে পারেন, দ্রুত লিখে বলে দেন, তাহলে আমি হয়তো উত্তর দিতে পারবো কমেন্টে যদি বলেন। ঠিক আছে, আমি কমেন্ট নিচ্ছি জাস্ট 1-2 মিনিটে। আচ্ছা, প্রতি মাসেই ভর্তি হতে হবে? না না, প্রতি মাসে ভর্তি হতে হবে না। আপনি জাস্ট একবার 300 টাকা দিয়ে ভর্তি হবেন। এরপরে 3 মাসে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে আর কোনো টাকা পে করতে হবে না। সবকিছু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে। সো এটা হলো আমার ইয়া। আর ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, রাত 10টা থেকে 10:30 11:30 পর্যন্ত, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি। 36টি ক্লাস হবে, 36টি রেকর্ডেড ভার্সন, এবং যত ম্যাটেরিয়ালস থাকবে সব আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। সো এর বাইরে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, লাস্ট ডেট হচ্ছে 28 তারিখে, আমি যেটা বললাম এই মাসের 28 তারিখে হচ্ছে আমাদের লাস্ট ডেট ভর্তি হওয়ার। ওকে, ভাইয়ার সাথে নাসিম স্যারের সাথে যোগাযোগ করতে হলে আপনারা যারা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করছেন ওইখানে আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি। ওইখানে দেখবেন নাসিম স্যারের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যারকে জাস্ট মেসেজ করবেন। হিডেন কোনো ধরনের কোনো চার্জেস নাই। এই যে ভিডিওটি রেকর্ড হচ্ছে এটি ইউটিউবেও যাবে, অনলাইনেও যাবে। আপনি লিখে রাখেন, আপনাকে হিডেন কোনো ধরনের কোনো চার্জেস পে করতে হবে না। জাস্ট 300 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন, দ্যাটস ইট, ইউ আর ডান। আচ্ছা, আর মারুফা লিখেছেন ভাই ডেইলি ক্লাস নেওয়া যায় না? আসলে না, ডেইলি আসলে নেওয়া সম্ভব না, আমাদের আরো ব্যাচ থাকে। সো 3 দিন হবে সপ্তাহে, রবি মঙ্গল এবং বৃহস্পতিবার। ঠিক আছে। আর রোজা বাদে ক্লাস এই টাইমই হবে, রোজার পরেও। কিন্তু রোজার পরে হচ্ছে 1.5 ঘন্টা ক্লাস হবে। এখন রোজা উপলক্ষে আমাদের 10টা থেকে 11টা হবে, বাট রোজার পরে আমরা 1.5 ঘন্টা করে ক্লাস করব। ওকে, Mehdi Hassan, you asked me, sir, after that course, can we do IELTS with that course basis? Yes, you can. যদি আপনার বেসিকটা আপনি যদি এই 3 মাসে ঠিক করতে পারেন আমার ইনস্ট্রাকশন অনুযায়ী, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি আইএলটিএস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আরেক জিনিস হচ্ছে, আমি তো এবার এসএসসি দিব স্যার, তো আমার তো একটু প্রবলেম হবে ক্লাস করতে। আসলে কি বলবো, এখন আপনাকে হয়তো অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নাই। আচ্ছা। ওকে। ওকে, মান্থলি কি টিউশন ফি দিতে হবে? না, কোনো ধরনের কোনো ফি দিতে হবে না। 300 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, এরপরে ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু পে করতে হবে না। আচ্ছা ভাই, রুটিন অ্যান্ড আদার ডিটেলস গ্রুপে দিয়ে দিলে বেটার হবে। হ্যাঁ, এটা আপনি পাবেন। আপনি জাস্ট হচ্ছে ভর্তি হওয়ার পরে আপনি সব কিছু পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একজন লিখেছেন আমি তো রমাদানের পরে করছি, উপস্থিত হতে পারবো না, এগুলো কিভাবে ব্যবস্থা করতে পারবো, আর সার্টিফিকেট পাবো কি? আচ্ছা, আপনাকে সেক্ষেত্রে যদি কোনো কারণে আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে রেকর্ডেড ভার্সনের ক্লাসগুলো দেখতে হবে, এবং রমজানের পরে আপনাকে আসলে আহ, ওইভাবে ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি যদি ঠিকভাবে করতে পারেন তো ইনশাল্লাহ সার্টিফিকেট পাবেন। আর আমাদের সিটটা আমি একটু বলে দিচ্ছি, আমাদের এর আগেও একটা ক্লাস আমি নিয়েছি, ডেমো ক্লাস। সো ওইটার পরিপ্রেক্ষিতে অলরেডি 60% সিট ফিল আপ। সো আর মাত্র 40% সিট আছে আমাদের। সো যারা ভর্তি হন একটু দ্রুত হয়ে যান। ভর্তি হওয়ার প্রসেসটা আরেকবার বলবেন? আচ্ছা, ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করছেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন নাসিম স্যারের নাম্বার আমি দিয়ে দিয়েছি। ওই নাসিম স্যারের নাম্বারে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে স্যার হচ্ছে আপনাদেরকে জাস্ট পেমেন্টের যে সিস্টেম বা ভর্তির সিস্টেম ওটা দিয়ে দিবে, আপনি ওইখানে পে করে ভর্তি হয়ে যাবেন। আর ইউটিউব লিঙ্ক হচ্ছে, আপনি কামরুল একাডেমি লিখে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবেন। কামরুল একাডেমি লিখে ইউটিউবে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কামরুল একাডেমি লিখে আপনি যদি ওয়েবসাইটেও সার্চ করেন তাও আপনি পেয়ে যাবেন, ওইখানে কোনো সমস্যা নেই। ওইখানে আমার কোর্স যেটা, আমার নাম দেখবেন সাজিদুল আলম সুইট, ওইখানে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। আর ভর্তি হতে পারবে হচ্ছে সর্বোচ্চ 130 থেকে 140 জন, তার মধ্যে অলরেডি 60% ফিল আপ। আর আজকের যে ক্লাস সেটি হচ্ছে আপনারা আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করেছেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনাদেরকে হচ্ছে ক্লাসের যে লিঙ্ক, ওটা নাসিম স্যার অথবা আমাদের যে টিম মেম্বার তারা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবে। সো ঠিক আছে তাহলে। ওকে। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেস্ট করুন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ মেইন কোর্সে। আশা করি আমরা কিছু শিখতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা লিভ নিতে পারেন।